মৌর্য সাম্রাজ্যের পরে শুঙ্গ বংশের সময় থেকে বিভিন্ন সময় ভারতে বিভিন্ন বিদেশি আক্রমণ হয়, যেমন ইন্দোগ্রিক, শক, পল্লব আর কুষাণ। ইন্দোগ্রিক আক্রমণের ভেতর তিনজনের নাম খুব ফেমাস: ডিমিট্রিয়াস, মিয়ান্ডার আর আন্তিয়াল। এর ভেতর ডিমিট্রিয়াস আর মিয়ান্ডার শুঙ্গ বংশের পুষ্যমিত্র শুঙ্গের সময় আক্রমণ করেছিল, তারা কেউই সফল হয়নি। পরবর্তীকালে আন্তিয়াল শুঙ্গ বংশের রাজা ভাগ্যব্রতের দরবারে হেলিওডোটাসকে পাঠিয়েছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা নেওয়ার জন্য। এবার ইন্দোগ্রিকরা ভারতে এসে আক্রমণ করে তেমন কোনো লাভ হয়নি, এই জন্য উত্তর পশ্চিম থেকে হিন্দুকুশ পর্বতের কাছাকাছি তারা বসবাস করতে শুরু করে, আর ওই এরিয়াটাকে বলা হতো ব্যাক্ট্রিয় এরিয়া। এই জন্য ইন্দোগ্রিক রাজাদের ব্যাক্ট্রিয় শাসকও বলা হতো। বলা হয় যে এই ইন্দোগ্রিকরাই ভারতে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, গণিত, সময় এইসবের ধারণা দেয়। এরপর শক আক্রমণ। মধ্য এশিয়াতে একটা জাতি ছিল ইউচি জাতি। এই ইউচি জাতি অন্য একটি জাতিকে মধ্য এশিয়া থেকে তাড়িয়ে দেয়, তাদেরকেই বলা হয় শক। শকরা বিভিন্ন সময় গ্রুপে গ্রুপে এসে ভারতের বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করে। এইভাবে 5 জায়গায় বসতি স্থাপন করে, ফলে শকদের ভারতে 5টা শাখা তৈরি হয়: কান্দাহার, তক্ষশিলা, মথুরা, উজ্জয়িনী আর নাসিক। ভারতে শকদের 5টা গ্রুপ ছিল: কান্দাহার, তক্ষশিলা, মথুরা, উজ্জয়িনী, নাসিক। কান্দাহার, তক্ষশিলা, মথুরা, উজ্জয়িনী, নাসিক। শকরা নিজেদের ক্ষত্রপ বা মহাক্ষত্রপ বলতো। মথুরার শক শাসকদের সাথে উত্তরপ্রদেশের মালবার রাজার একটা শত্রুতা ছিল। মালবার ওই রাজা শক শাসকদের হারিয়ে দেয় এবং বিক্রমাদিত্য উপাধি নেয়। নাসিকের শক শাসক ছিলেন নেহপান। নেহপানের সাথেই গৌতমীপুত্র সাতকর্ণীর যুদ্ধ হয়েছিল। গৌতমীপুত্র নেহপানকে হারিয়ে দেয়। গুজরাটের উজ্জয়িনীর শাসক ছিল রুদ্রদামন। এই রুদ্রদামনের সাথে বশিষ্ঠপুত্র পুলুমাইয়ের একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে রুদ্রদামন বশিষ্ঠপুত্রকে হারিয়ে দেয়। এই রুদ্রদামন গুজরাটের সুদর্শন ঝিলের পুনর্নির্মাণ করেছিলেন এবং একটা অভিলেখ লিখেছিলেন, জুনাগড় অভিলেখ। ভারতের এই বিভিন্ন জায়গার শক শাসকরা নিজেদের নামের আগে বিভিন্ন শব্দ ব্যবহার করতেন, যেমন তক্ষশিলার শাসকরা নামের আগে মাউস বসাতো: মথুরা রাজুক, উজ্জয়িনী চেষ্টক, নাসিক ভূমিক। তক্ষশিলা মাউস, মথুরা রাজুক। তক্ষশিলা মাউস, মথুরা রাজুক, উজ্জয়িনী চেষ্টক, নাসিক ভূমিক। তক্ষশিলা মাউস, মথুরা রাজুক, উজ্জয়িনী চেষ্টক, নাসিক ভূমিক। পরবর্তীকালে ভারতের সমস্ত শকদের শেষ করে দেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপর পল্লব শক্তি, এদেরকে ইন্দো পার্থিয়ান বলা হয়। এরা পারস্য বা ইরান থেকে এসেছিল। এদের ভেতর দুজন গুরুত্বপূর্ণ রাজা হলো গন্ডফার্নেস আর মেথ্রোডোটাস। এদের রাজধানী ছিল পাকিস্তানের পেশোয়ার বা পুরুষপুর। এরপর কুষাণ সাম্রাজ্য বা কুষাণ বংশ। মধ্য এশিয়া থেকে ইউচি নামের ওই জাতি শকদের তাড়িয়ে দেয়। পরবর্তীকালে ওই ইউচিদের ভেতর থেকে একটা গোষ্ঠী ভারতে চলে আসে, তারাই কুষাণ নামে পরিচিত। বলা হয় ইউচিদের ওই একটা গোষ্ঠী হুনদের আক্রমণের ফলে চলে এসেছিল। এখানে 3 জন রাজার নাম খুব গুরুত্বপূর্ণ: কুজুল কথফিসিস, ভীম কথফিসিস আর কনিষ্ক। কুজুল কথফিসিস, ভীম কথফিসিস, কনিষ্ক। এই কুষাণরা ভারতে এসে বসবাস শুরু করে কাশ্মীর এরিয়াতে। ফলে এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুল কথফিসিস, তিনি ভারতের প্রথম তামার মুদ্রা প্রচলন করেছিলেন। তারপর এই কুষাণ বংশের সিংহাসনে বসে ভীম কথফিসিস বা দ্বিতীয় কথফিসিস। তার উপাধি ছিল মহেশ্বর, তিনি মহাদেবের ভক্ত ছিলেন। এই ভীম কথফিসিস ভারতে সোনার মুদ্রা প্রচলন করেন। কুজুল কথফিসিস তামার মুদ্রা আর ভীম কথফিসিস সোনার মুদ্রা। এরপরে কুষাণ বংশের সিংহাসনে বসে কনিষ্ক। তার রাজ্যাভিষেক হয় 78 খ্রিস্টাব্দে। কনিষ্ক রাজা হয়ে ওই 78 খ্রিস্টাব্দেই নতুন একটা ক্যালেন্ডার চালু করে, কুষাণ ক্যালেন্ডার। যদিও এটাকেই শকাব্দ ক্যালেন্ডার বলে ধরা হয়, তো কুষাণ ক্যালেন্ডার বা শকাব্দ ক্যালেন্ডার চালু হয় 78 খ্রিস্টাব্দ থেকে। কনিষ্কের দরবারে একজন বিদ্বান ছিলেন পার্শ্ব। পার্শ্বের পরামর্শে কনিষ্ক কাশ্মীরের কুণ্ডলবনে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের আয়োজন করে ওই 78 খ্রিস্টাব্দেই। প্রায় 3 মাস ধরে এই বৌদ্ধ সম্মেলন চলেছিল। এখানে প্রধান পুরোহিত ছিল বসুমিত্র, তবে তার সাথে অশ্বঘোষও ছিল। এই বৌদ্ধ সম্মেলনের পরই বৌদ্ধ ধর্ম 2 ভাগে ভাগ হয়ে যায়, হিনজান আর মহাযান। এর ভেতর কনিষ্ক ছিল মহাযানপন্থী। কনিষ্কের সময় তার রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার, এটা রাজনৈতিক রাজধানী। তবে সাংস্কৃতিক রাজধানী ছিল মথুরা। কনিষ্কের দরবারে আরো একজন বিদ্বান ছিলেন চরক, তিনি লিখেছিলেন চরক সংহিতা। এছাড়া ছিল নাগার্জুন। নাগার্জুন রিলেটিভিটি বা আপেক্ষিকবাদের ধারণা দিয়েছিলেন। এই নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয়। এর আগে ভীম কথফিসিস তামার মুদ্রা চালু করেছিল, কুজুল কথফিসিস সোনার মুদ্রা চালু করেছিল, কনিষ্ক শুদ্ধ সোনার কয়েন চালু করেছিল। সোনার ফলে কনিষ্কের ব্যবসা বাণিজ্য এতটাই বৃদ্ধি পেয়ে গিয়েছিল যে তার সাথে মিশর ও রোমেরও ব্যবসা বাণিজ্য হতো। আর এই সব ঘটনা জানা যায় পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি এই বই থেকে। পরবর্তীকালে কনিষ্ক চালাকি করে চীনের থেকে রেশম উৎপাদনের কৌশল জেনে নেয়। কনিষ্কের দরবারে যে সমস্ত বিদ্বান ব্যক্তিরা ছিল তারা হলো পার্শ্ব, অশ্বঘোষ, নাগার্জুন, বসুমিত্র, মহাকবি ভাষ্য, সুশ্রুত, গুণাঢ্য। এরা কে কে? পার্শ্ব, অশ্বঘোষ, চরক। পার্শ্ব, অশ্বঘোষ, চরক, নাগার্জুন, বসুমিত্র, মহাকবি ভাষ্য। নাগার্জুন, বসুমিত্র, মহাকবি ভাষ্য, সুশ্রুত, গুণাঢ্য। সুশ্রুত, গুণাঢ্য। পার্শ্বের কথা মতো চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। অশ্বঘোষের লেখা ললিত বিস্তার, বুদ্ধচরিত, সুন্দরানন্দ। অশ্বঘোষ ললিত বিস্তার, বুদ্ধচরিত, সুন্দরানন্দ। চরকের লেখা চরক সংহিতা, চিকিৎসা শাস্ত্র নিয়ে লেখা। এছাড়া চরককে আয়ুর্বেদ শাস্ত্রের জনক বলা হয়।
নাগার্জুন রিলেটিভিটি থিওরি দেন। বসুমিত্র ওই চতুর্থ বৌদ্ধ সম্মেলনের প্রধান পুরোহিত ছিলেন। মহাকবি ভাষ্যের লেখা পঞ্চরাত্ন স্বপ্ন বাসব দত্ত, চারু দত্ত, কালচরিত্র, পঞ্চরাত্র, কালচরিত্র, স্বপ্ন বাসব দত্ত, চারু দত্ত। সুশ্রুতের লেখা সুশ্রুত সংহিতা, গুণাঢ্যের লেখা বৃহৎ কথা মঞ্জুরি। কনিষ্কের মৃত্যুর পর আরো বিভিন্ন ব্যক্তি এই কুষাণ সাম্রাজ্যের সিংহাসনে বসে, যেমন হবিষ্ক, বাসুদেব, কনিষ্ক দ্বিতীয়, বশিষ্ঠ, কিপুনারা। হবিষ্ক, বাসুদেব, দ্বিতীয় কনিষ্ক, বশিষ্ঠ, কিপুনারা। কনিষ্ক মারা যাওয়ার পর বিভিন্ন সময় সাসানিয়ান আক্রমণ হয়, আর এই আক্রমণের ফলে ধীরে ধীরে কুষাণ সাম্রাজ্য শেষ হয়ে যায়। এরপর গুপ্ত সাম্রাজ্য।